পুলিশ হয়তো একপাক্ষিক আচরণ করছে কিংবা একটি পক্ষকে প্রিভিলেজ দিচ্ছে বলে এরকমটা মনে হচ্ছিল অনেকের কাছে। তো তখন কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা আসলে আরেকটু মারমুখী হয়ে গেল যে না, এরকম বিষয়টা। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রভিসির কার্যালয়ের দিকে যাচ্ছেন, তখন যখন এই বিষয়টি তিনি কি অবগত ছিলেন? এবং তাকে তো অবশ্যই যোগাযোগ করা হয়েছে তার সাথে। এক পক্ষ আরেক পক্ষকে নিয়ে যেভাবে কটাক্ষ করছে, এটা আসলে কোনোভাবে কাম্য নয়। সুতরাং এই উস্কানিদাতা হিসেবে আমি মনে করি ঢাবির প্রভিসির আসলে পদত্যাগ করা উচিত, লজ্জা থাকলে। গতকালকে আমি হঠাৎ করে লাইভে দেখলাম যে আসলে আমি তখন টিএসসি তে, সাত কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছে। তো তখন একটু বোঝার চেষ্টা করলাম যে আবার হুট করে কেন এই অবরোধ। পরে দেখলাম যে ওরা যেটা অভিযোগ করার চেষ্টা করছে যে ঢাবির যে প্রভিসি রয়েছেন তিনি ওদের সাথে অশোভন আচরণ করেছেন এবং তাদেরকে এক প্রকার যে রুম থেকে অপমান করে বের করে দিয়েছেন। এর জন্য যার জন্য তারা বলেছে যে তারা আসলে চাচ্ছেন যে প্রভিসি যেন প্রকাশ্যে বা প্রভিসি যেন ক্ষমা চায় তার এই বিষয়টাকে কেন্দ্র করে আর কি। তো এটার পরে আসলে যখন তারা সায়েন্স ল্যাব মোড়ে অবরোধ করলো, তো তখন ওরা একটা সময় পর্যন্ত সেখানে ছিল, কিন্তু আসলে কেউ যায়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন বা যে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তাদের ওরা চাচ্ছিল যে কেউ একজন রেসপন্স করুক বা এই বিষয়ে আর কি। তো কেউ হস্তক্ষেপ না করার কারণে ওরা একটা পর্যায়ে আমি দেখলাম যে ঢাকা কলেজ থেকে, হুম। ফেসবুকে লাইভ দেখতেছিলাম যে ঢাকা কলেজ থেকে হলে হলের সকল শিক্ষার্থীদেরকে বের করে ওরা ঢাবির অভিমুখে বা প্রবিসির কার্যালয় অভিমুখে ওরা আগাচ্ছে বা আগাবে, এরকম একটা ব্যাপার। তো তখন হুম। আমার সাথে হাসনাত ছিল ওই সময়। আমি হাসনাতকে বললাম যে হাসনাত, আহ এই বিষয়ে আসলে ওরা তো এইদিকে আসতেছে অনেকেই। হুম। পরে হাসনাত কাকে যেন ফোন দিল, বলল যে এটা যাতে না হয়। এবং ওই যে ও এক প্রকার সাত কলেজের শিক্ষার্থীদের এই দোষ দিল, যে সে বলল যে ওদেরকে প্রবিসি দুইজন অ্যালাউ করেছে, ওরা এতজন কেন গিয়েছে। তো এই হুম। বিষয়টা হাসনাত বললো। তারপর হাসনাত ঢাকার বাইরে যাওয়ার কথা বললো যে আমি একটু চুয়াডাঙ্গা যাবো, তো সেখানেও মানে রওনা দেওয়ার কথা। তো এরপরে ও চলে গেছে। পরে আমি যখন দেখলাম যে ওরা আসতেছে, আমি এক পর্যায়ে বাইক নিয়ে এই মুক্তি ও গণতন্ত্র তরুণের সেখানে যাই। তো হুম। সেখানে যেতে যেতে আমি দেখলাম যে দুই পক্ষের মুখোমুখি অবস্থান, মাঝখানে হচ্ছে পুলিশ। তো স্বাভাবিকভাবেই সাত কলেজের শিক্ষার্থীরা এক প্রকার স্লোগান দিচ্ছে বিভিন্ন রকম। পুলিশকে এখানে ঢাবি পুলিশ শিক্ষার্থীরা কখন এসছে, পুলিশকে এনেছে কে, পুলিশ আসছে কখন, পুলিশ কেন আসছে? সেটি আমি আসলে পুলিশ সেটি আমি নিশ্চিত না, তবে এটি হতে পারে যে যখন শুনেছে যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা প্রবিসির বাসভবন অভিমুখে বা সেদিকে যাচ্ছে, তো এইটার খবরে হয়তো পুলিশ কোনো না কেউ না কেউ হয়তো ইনফর্ম করেছে বা তারা হয়তো কোনোভাবে জেনেছে। হুম। তো তখন আমি দেখলাম যে সেখানে প্রায় 50 থেকে 60 জনের মতো পুলিশ হবে, এরকম পুলিশ মূলত ডাবির শিক্ষার্থী এবং সাত কলেজের শিক্ষার্থীর মাঝখানে একটা ব্যারিকেড হয়ে দাঁড়িয়েছে। তো হুম। তারপরে আমি সেখানকার ওসি না কে যেন একজন আছে মহসিন নামের, তো হুম। তাকে আমি দেখলাম যে আব্দুর রহমান নামে একজনের সাথে কথা বলতে, ঢাকা কলেজের শিক্ষার্থী যে মূলত এই আন্দোলনটিকে প্রতিনিধিত্ব করছে। তো হুম। ওরা এক পর্যায়ে চলে যাবে, চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল সাত কলেজের শিক্ষার্থীরা, যে ওরা একটা সংবাদ সম্মেলন করবে বা ওরা ওদের আগামী দিনের কর্মসূচি কি হবে ওরা জানাবে, এরকম একটা বিষয়। তো এর মধ্য থেকে ঢাবির ওপাশ থেকে স্লোগান আসতেছিল যে ভুয়া ভুয়া এরকম। তো স্বাভাবিকভাবেই সাত কলেজের শিক্ষার্থীরা এটা শোনার পর ওরাও এক প্রকার স্লোগান দেওয়া শুরু করলো। তো এর একটি পর্যায়ে আমি দেখলাম যে ঢাবির কয়েকজন ছেলে, মানে অনেকে চেষ্টা করছিল ঢাবির যে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রয়েছে, এরকম অনেকজন চেষ্টা করেছিল যেন কেউ এগিয়ে না আসে কিংবা কোনো মুখোমুখি অবস্থানের সৃষ্টি নয় কিংবা অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতির সৃষ্টি নয়। তো একটা পর্যায়ে ঢাবির কয়েকজন ছেলে চলে আসে ওদের ওইখান থেকে। তো এটা দেখা দিকে ওদের ওই যে মানে চিৎকার দিতে দিতে চলে আসার কারণে পিছন থেকেও সবাই চলে আসে, ভাবলো যে কিছু না কিছু হয়েছে। তো এইটাকে হুম। কেন্দ্র করে ঢাবি শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সাত কলেজের শিক্ষার্থীদেরকে সে শিক্ষার্থীদের দিকে এগিয়ে যায়। তো সাত কলেজের শিক্ষার্থীরা তখন আবার পিছু হটে এটি দেখে আর কি, যেহেতু একটি মারমুখী অবস্থান ছিল। তো হুম। এরপরে আবার সাত কলেজের শিক্ষার্থীরা তাদেরকে ধাওয়া দেয়, এইভাবে ধাওয়া পাল্টা ধাওয়ার একটা আহ প্যাটার্ন চলতে থাকে। তো তখন আমি পুলিশকে বললাম যে আপনারা এক কাজ করেন, আপনারা হচ্ছে নীলক্ষেত মোড়ে ব্যারিকেডটা দেন। সেক্ষেত্রে ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা ওই পাশে থাকবে, ঢাবির শিক্ষার্থীরা এই পাশে থাকবে, যাতে মুখোমুখি কোনোভাবে অবস্থান সৃষ্টি না হয়। তো একটা পর্যায়ে আমি যেটা দেখলাম যে পুলিশ ঢাকা কলেজের দিকে টিয়ার সেল নিক্ষেপ করলো হুম। এবং সাউন্ড গ্রেনেড করলো। তো তখন আমি তাদেরকে বললাম যে যেটা আপনি ঢাকা কলেজের ক্ষেত্রে করলেন, সেমটা আপনি ঢাবির ক্ষেত্রে ডাবির দিকেও করেন, তাহলে হচ্ছে দুইটা পক্ষ আলাদা হয়ে যাবে, ছত্রভঙ্গ হবে, এখানে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হবে না। কিন্তু যখন এটি করলো, এবং তখন কিন্তু কালের কণ্ঠ থেকে শুরু করে নানান ডিজিটাল মাল্টিমিডিয়া ছিল, তারপরে যারাই সেখানে উপস্থিত ছিল তারা কিন্তু লাইভে বলতেছিল যে এই মুহূর্তে
ঢাকা কলেজের দিকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলেন পুলিশ। ঢাকা কলেজের শিক্ষার্থীরা পিছু হটছেন। তো এইগুলা যখন অন্যান্য শিক্ষার্থীরা শুনলো কিংবা বাইরে থেকে যখন এগুলো শুনলো, তখন আসলে জিনিসটা অন্য যে তার মানে পুলিশ হয়তো একপাক্ষিক আচরণ করছে কিংবা একটি পক্ষকে প্রিভিলেজ দিচ্ছে বলে এরকমটা মনে হচ্ছিল অনেকের কাছে। তো তখন কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা আসলে আরেকটু মারমুখী হয়ে গেল যে না, এরকম বিষয়টা। তো আমরা আসলে আমাদের জায়গা থেকে চেষ্টা করছিলাম, আমরা যারা রাজনৈতিক, যেহেতু একটি রাজনৈতিক ছাত্র সংগঠনের প্রতিনিধিত্ব করি, আমি নিজেও ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থী, এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাবল মাস্টার্স করছি। সুতরাং আমি চেষ্টা করছিলাম যে বিদ্যমান পরিস্থিতিটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, শিক্ষার্থীরা যেন কোনোভাবে অশান্ত হয়ে না উঠে, সেখানে যেন কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না হয় এবং একই সাথে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে। যার জন্য আমরা আসলে ঢাবির শিক্ষার্থীদেরকে আমি একাধিকবার বোঝানোর চেষ্টা করলাম। আমি এমন হয়েছে যে সাত কলেজের শিক্ষার্থীদের দিকে হাত জোর করে আমি তাদের কাছে মাপ চাচ্ছি যে ভাই প্লিজ আর কইরো না এরকম। যখন এই পরিস্থিতিতে এক পর্যায়ে ঢাবির শিক্ষার্থীরা আমাকে বলা শুরু করলো যে আপনি কি, আপনি মাপ চাচ্ছেন কেন, যে আমাদের অস্তিত্বের প্রশ্ন, অস্তিত্বের লড়াই। স্বাভাবিকভাবে সবারই হয়তো গায়ে লেগেছে যে বিষয়টা, মুখোমুখি অবস্থানের কারণে, বাক বিতণ্ডার কারণে। তো এটি আসলে নিয়ন্ত্রণ করা মুশকিল হয়ে যাচ্ছিল। পুলিশকে আমরা বারবার বলছিলাম, পুলিশ দেখা গেছে কি একটু, একটা পক্ষ যখন একটু এগিয়ে আসে পুলিশ আসলে সাইড হয়ে যায়, মানে তারা এক প্রকার হাল ছেড়ে দিচ্ছে। তো আমরা দেখলাম যে এখানে আসলে পরিস্থিতিটি কোনোভাবে নিয়ন্ত্রণ করা যায় না। তখন আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দপ্তরের যে দপ্তর সেলের যে দায়িত্ব আছে যাই, তাকে আমি সেখানে দেখলাম, ওর সাথে আমি আলাপ করলাম, আমার সাথে কাদেরের দেখা হয়েছে, তারপরে হাসিব সেখানে ছিল। তো আমি ওদের সাথে এক প্রকার আলাপ করলাম যে ভাই পুলিশকে একটু জোরালো ভূমিকা করতে হবে এবং এখানে আরো পুলিশ বাড়াইতে হবে। তারপর ওরা নাহিদ ভাইয়ের সাথে যোগাযোগ করে, নাহিদ ভাই সম্ভবত পরে আরো বেশ কিছু পুলিশ প্লাস বিজেপি মোতায়েন বা এরকম বিষয়গুলো আগাইছে আর কি। তো এরপরে হচ্ছে ঢাকা কলেজের ওই দিক থেকে যেটা হচ্ছে মূল পয়েন্ট, এই একটা পর্যায়ে আমরা চেষ্টা করলাম যে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলি বা বোঝার চেষ্টা করি আসলে ঘটনাটা কি বা তাদের দাবি দেওয়া কি। আমরা এবং এখান থেকে আমরা বলতেছিলাম যে সবাই শান্ত থাকুন, রাজপথে কোনো রকম অনাকাঙ্ক্ষিত ঘটনার মাধ্যমে কোনো দাবি আসলে আদায় করা সম্ভব নয়, এখানে শুধু শুধু রক্তপাত হবে, এটি আমরা কেউই চাই না, এটি কোনোভাবে কাম্য নয়, আমরা কেউ কারো প্রতিপক্ষ নয়। আমি এইভাবে আর কি বোঝানোর চেষ্টা করলাম। তখন ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সভাপতি রহমতুল্লাহ সহ আমি, তারপর হচ্ছে বৈষম্য বিরোধীর জাহিদ সহ আমরা কিন্তু সাত কলেজের শিক্ষার্থীদের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এবং তখন ওই রহমতুল্লাহ ভাই কিন্তু রাকিবকে ফোন দিয়েছিল যে তুই ওইখানে সবাইকে ঠান্ডা কর, আমরা আসতেছি, আমরা এসে কথা বলবো। তা আমরা যখন পুলিশ থেকে বের হয়ে ঢাকা কলেজের পুলিশ এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের মাঝামাঝি যে ব্যবধানটা ছিল নিউ মার্কেটের ওইখানে, তো আমরা আসলে এগিয়ে যাচ্ছি, পুলিশকে রেখে যে আমরা যাচ্ছি, পুলিশকে বলতেছি যে আপনারা আমাদেরকে একটু প্রোটেকশন দেন। আমরা ঠিক মাঝামাঝি পর্যায়ে যাওয়ার পরে ঢাকা কলেজের কাছাকাছি যাব, এর 15 থেকে 20 হাত ডিস্টেন্স থাকা অবস্থায় পুলিশ সেখানে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। বিকট শব্দে আমরা সেখানে যেতে পারি, আমরা আলাদা হয়ে গেছি স্বাভাবিকভাবে। এই যে এই বিষয়টি কেন পুলিশকে আমরা অবগত করে যাওয়ার পরেও সমাধান করব, সেখানে পুলিশ কেন ওই সময় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলো? তার মানে কি তাদের মধ্যে কি অন্য কোনো প্ল্যান ছিল? বা এখানে এই বিষয়টি আসলে এই সাউন্ড গ্রেনেডটা কে নিক্ষেপ করেছে? সে আসলে পুলিশের, মানে স্বাভাবিকভাবে পুলিশ তো নিরাপত্তার দায়িত্বে সেখানে ছিল। পুলিশের আমাদের ভূমিকা একটি নিয়ে আপনি সমস্যা মনে করছেন যে সেখানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ হয়েছে, কেন পুলিশ এই পর্যায়ে গেল, এরকম মারমুখী অবস্থায় গেল, এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিন্তু প্রশ্ন। আপনার কাছে আমি শেষ 2 লাইনে একটা মন্তব্য চাচ্ছি, সেটা হলো যে সুমাইয়া শাহিনা যেটা বলেছে যে ডক্টর মামুন আহমেদের সাথে, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের সাথে যে তারা দেখা করতে গেছে, এরপরের যে ধারাবাহিকতাটা বললো, এখানে আপনি নিজে দেখেছেন, ওখানে আপনার কোনো বক্তব্য রয়েছে কিনা, একদম 2-3 লাইনে যদি বলেন সর্বোচ্চ। দেখুন, আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবিসির যে বক্তব্যটি, সেটি আমরা পরবর্তীতে ভিডিও বার্তা আমরা দেখলাম যে আসলে তিনি কি বলেছেন এবং তিনি কি করছেন। এবং শাহিনা যে বিষয়টি বলল, আসলে ওদের তো দাবি ছিল টোটাল 5টা না 6টা দাবি ছিল, মাত্র একটা দাবি পালন করেছে এবং সেটি মুখ্য দাবি ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বাতিল করা। তো সেই দাবিটির পরে এই যে প্রবিসির এই যে ঔদ্ধত্যপূর্ণ আচরণের কারণে গতকালকের যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটলো, তিনি সেটির দায়ভার কিন্তু কোন রকমের স্বীকার করলেন, এটি সত্যি কথা। এবং ওনার তিনি এখন আন্দোলনটাকে এইরকম ঔদ্ধত্যপূর্ণ আপনি বলতে চাচ্ছেন তাহলে? আপনি মনে করেন অবশ্যই অধ্যক্ষপূর্ণ। এবং তিনি আসলে সবার আগে তিনি দেয়, এবং তিনি ভিডিও বার্তা যেটি রাতে দিয়েছেন, তিনি এত দেরি করে যদি এই ভিডিও বার্তাটি না দিতেন, বরং তিনি যদি ঘটনার পর পর এই ভিডিও বার্তা দিতেন কিংবা দুঃখ প্রকাশ করতেন, তাহলে কিন্তু কালকে এই শিক্ষার্থীদের অনেকে তো মনে করে তিনি শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের সাথে, শিক্ষক হিসেবে তিনি শিক্ষার্থীদের সাথে হয়তো ওরকম আচরণ করেছে, কিন্তু শিক্ষার্থীরা আবার এই পর্যায়ে যাবে এটা তো তিনি হয়তো ধারণা করতে পারেনি। ধারণা করেননি, কিন্তু যখন তিনি দেখলেন যে সাধারণ শিক্ষার্থীরা ঢাকা কলেজের, তারা যে মিছিল নিয়ে
এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রভিসির কার্যালয়ের দিকে যাচ্ছেন, তখন যখন এই বিষয়টি তিনি কি অবগত ছিলেন? এবং তাকে তো অবশ্যই যোগাযোগ করা হয়েছে তার সাথে। তাহলে তিনি যদি তাৎক্ষণিক তার দুঃখ প্রকাশটি করতেন, তাহলে কিন্তু কালকের এই রক্তাক্ত পরিস্থিতির সৃষ্টি হতো না। এবং এই যে শিক্ষার্থীদের মধ্যে দুটি পক্ষ বানিয়ে ফেলা, প্রতিপক্ষ বানিয়ে তাদের মধ্যে একটি এই যে মুখোমুখি অবস্থান এবং বিপরীতধর্মী অবস্থান, এবং এক এক পক্ষ আরেক পক্ষকে নিয়ে যেভাবে কটাক্ষ করছে, এটা আসলে কোনোভাবে কাম্য নয়। সুতরাং এই উস্কানিদাতা হিসেবে আমি মনে করি ঢাবির প্রভিসির আসলে পদত্যাগ করা উচিত, লজ্জা থাকলে। আপনাকে অনেক ধন্যবাদ।